আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দেখো বোর্ডের দিকে বিজ্ঞান দশম অধ্যায় গতি। শুরুতে আমরা একটা ভিডিও দেখব। কি দেখতে পাচ্ছ? যে লোকগুলো দৌড়াচ্ছে, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে, অর্থাৎ লোকগুলোর অবস্থানের পরিবর্তন ঘটেছে। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা গতি নিয়ে পড়াশোনা করব। তাহলে গতি অধ্যায়টি যদি আমরা পড়ি তাহলে আমরা কি কি জানতে পারবো? দেখো, প্রসঙ্গ কাঠামো কি সেটা আমরা জানতে পারবো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতি এবং স্থিতির ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন প্রকার গতির বর্ণনা করতে পারবো। দ্রুতি, বেগ এবং এদের পার্থক্য বর্ণনা করতে পারবো। বেগ, ত্বরণ এই সম্পর্কে ধারণা পাবো এবং এই সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের এই গতি নিয়ে আলোচনার আগে আমাদের জানতে হবে যে প্রসঙ্গ কাঠামো কি। যেমন প্রসঙ্গ কাঠামো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা বসে আছো, আমার সাপেক্ষে তোমাদের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমার সাপেক্ষে অর্থাৎ আমার সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যবর্তী অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। আবার আমি যদি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি, একটা বাস চলে যাচ্ছে, তাহলে আমার সাপেক্ষে কী হচ্ছে? বাসের অবস্থানের পরিবর্তন ঘটছে। তাহলে বাসের যাত্রীরা দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখতেছি বাসটি চলে যাচ্ছে, তাহলে আমার সাপেক্ষে বাসটি গতিশীল। তাইলে আমি কি? আমি হলাম প্রসঙ্গ কাঠামো। মানে কি? যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে প্রসঙ্গ কাঠামো একজন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, একটা স্থান হতে পারে, একটা দোকান হতে পারে, একটা বিল্ডিং হতে পারে, বিভিন্ন বস্তুই প্রসঙ্গ কাঠামো হতে পারে। যেমন আমার দোকানে, আমার স্কুলের গেটের সামনে যে দোকানপাটগুলি আছে, স্কুলের গেট থেকে দোকানপাটগুলোর অবস্থানে পরিবর্তন হচ্ছে না। আবার যখন স্কুলের গেট থেকে যানবাহনে করে আমরা কোথাও যাচ্ছি, তাহলে স্কুলের গেটের সাপেক্ষে আমাদের অবস্থানে পরিবর্তন ঘটছে। সুতরাং স্কুলের গেটও একটা প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এরপর আমরা যাব মূল আলোচ্য বিষয় গতি। এই গতি আলোচনা করার আগে আমরা একটি ভিডিও দেখব এবং ভিডিওটি দেখো। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বাড়ি আর একটা গাড়ি চলে যাচ্ছে। তার মানে কি? বাড়িটির সাপেক্ষে গাড়িটির অবস্থানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ গাড়িটি বাড়ির কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে বাড়িটি এখানে বাড়ির সাপেক্ষে গাড়ির অবস্থানে পরিবর্তন ঘটছে। এটাই হচ্ছে গতি। তাহলে গতির সংজ্ঞাটা আমরা একটু দেখি। গতির সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। যেমন আমরা যদি, যে তোমরা স্কুল থেকে বাসায় যাওয়ার সময় যখন যানবাহনে উঠো, যানবাহন চলতে শুরু করে, তাহলে স্কুলের গেটের সাপেক্ষে, স্কুলের সাপেক্ষে তোমাদের অবস্থানে পরিবর্তন ঘটছে। তার মানে কি? তোমরা গতিশীল এবং তোমার যে এই অবস্থা পরিবর্তিত থাকাটা সেটা হচ্ছে কি? গতি। ক্লিয়ার? তারপর দেখো আরেকটা উদাহরণ, যে সেই উদাহরণ হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, এই ক্ষেত্রে সূর্যটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো আর পৃথিবীটা মুভ করতেছে, অর্থাৎ পৃথিবীটা অবস্থার পরিবর্তন ঘটছে। তাই এই অবস্থার পরিবর্তন ঘটাটাই হচ্ছে পৃথিবীর গতি এবং পৃথিবীটি আছে গতিশীল অবস্থায়। ক্লিয়ার? এরপর দেখো আমরা পড়ব স্থিতি। স্থিতি হলো যে সময়ের সাপেক্ষে পরিবর্তনের সাথে সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না করা। যেমন আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, এখানে সময়ের পরিবর্তন ঘটেছে, আমার আশেপাশের যে বস্তুগুলি রয়েছে সেগুলোর সাপেক্ষে আমার অবস্থানে কোনো পরিবর্তন ঘটলো না। তাহলে আমি কি? আমি স্থিতিশীল। আর এই যে অপরিবর্তিত অবস্থায় আসি সেটা হলো স্থিতি।
ঠিক আছে। তারপরে যেমন তোমরা শিক্ষার্থীরা ক্লাসে বসে আছো দুইজনের সাপেক্ষে অনেক কিছুক্ষণ বসে আছো, সময়ের পরিবর্তন ঘটলো, কিন্তু তোমাদের পরস্পরের সাপেক্ষে কারোর অবস্থানে পরিবর্তন ঘটলো না, তাহলে তোমরা পরস্পরের সাপেক্ষে কি স্থিতিশীল, এবং এই অপরিবর্তিত থাকাটাই হচ্ছে স্থিতি। ক্লিয়ার সবার? এরপর দেখো আমরা পড়ব যে স্থিতি এবং গতির প্রকারভেদ। যে স্থিতি এবং গতি দুইটারই দুই রকম করে আছে। স্থিতি দুই প্রকার, পরম স্থিতি, পরম গতি। পরম স্থিতি আপেক্ষিক স্থিতি, আর গতিও দুই প্রকার, পরম গতি, আপেক্ষিক গতি। তাহলে দেখো পরম স্থিতি কি, আপেক্ষিক স্থিতি কি? পরম স্থিতি হচ্ছে সম্পূর্ণরূপে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতিকে উক্ত বস্তুর পরম গতি বা পরম স্থিতি বলা হয়। তাহলে দেখো যেমন আমি দাঁড়িয়ে আছি, আমি এখানে স্থির দাঁড়িয়ে আছি। এখন যদি তোমরা এই ক্লাস থেকে বাইরের দিকে যাও, তাহলে আমার সাপেক্ষে তোমাদের যে অবস্থানের পরিবর্তন সেটা হচ্ছে পরম গতি, আর যদি ক্লাসে বসেই থাকো অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে সেটা হচ্ছে পরম স্থিতি। ক্লিয়ার? এরপর যেমন ধরো যে রিক্সায় করে দুজন যাত্রী যাচ্ছ, দুই বান্ধবী যাচ্ছ, এখন রিক্সা কিন্তু চলছে, তোমরা দুইজন রিক্সায় বসে আছো, তোমাদের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু তোমরা দুজনই গতিশীল। যেহেতু রিক্সা চলছে, তোমরা দুজনই গতিশীল, তাহলে একজনের সাপেক্ষে আরেকজন তুমি স্থির আছো, সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। বুঝতে পেরেছ? তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতিকে বলা হয় উক্ত বস্তুর আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। একটা বিষয়, এই পৃথিবীতে কিন্তু কোনো কিছুই প্রকৃতপক্ষে স্থির নয়, কারণ আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে পৃথিবী যেহেতু গতিশীল, তেমনি পৃথিবীর প্রত্যেকটি বস্তুই গতিশীল। যেমন রিক্সায় করে দুজন বান্ধবী যাচ্ছ, দুজন বান্ধবী পরস্পরের সাপেক্ষে স্থির হলেও তোমরা কিন্তু গতিশীল, যেহেতু রিক্সাটি চলমান। তাহলে পৃথিবীটি যেহেতু চলমান, গতিশীল, তাহলে পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই গতিশীল। তাহলে প্রত্যেকটা গতিশীল বস্তুর সাপেক্ষে কিন্তু আমরা গতি বা স্থিতি নির্ধারণ করে থাকি। তাই পৃথিবীর সকল স্থিতি বা সকল গতি হচ্ছে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি, পরম স্থিতি বা পরম গতি বলে কোনো কিছু নেই। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা যাব যে গতির প্রকারভেদ। গতি 5 প্রকারে আমরা পড়ব। প্রথম প্রকারে যে গতিটা সেটা হচ্ছে চলন গতি। চলন গতির জন্য আমরা একটা ভিডিও দেখতেছি। দেখো ট্রেনটি চলে যাচ্ছে, অর্থাৎ ট্রেনটির ভিতরে যে লোকজন আছে, ট্রেনটির চাকা, ট্রেনটির প্রত্যেকটি অংশ একই সাথে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করেছে, তাই এটা হচ্ছে চলন গতি। তাহলে চলন গতিটা কি? চলন গতি হলো এমন একটা গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন আমি যদি এখান থেকে ঘরের বাইরে যাই, তাহলে আমার পায়ের সাথে সাথে কিন্তু আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিকে যাবে, তাহলে আমার এই গতিটা হবে চলন গতি। ক্লিয়ার? তারপর আমরা দেখব পরের গতিটা, যেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? যেমন এই যে আমাদের পাখাটা ঘুরছে, পাখাটার যে প্রত্যেকটি ফ্যানের প্রত্যেকটি হাতল এই অক্ষকে বা দণ্ডকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরছে, তাহলে এই যে গতিটা, সেই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। দেখো হাতলের প্রথম দিকে যে পয়েন্টগুলো সেটা অক্ষ থেকে ব্যাসার্ধ কম, আবার লাস্টের মাথার দিকে যে বিন্দুগুলো তার ব্যাসার্ধ হচ্ছে একটু বেশি, তাই ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের নিয়ে যে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন কোনো বস্তুর সকল বিন্দু একই পথে না চলে, এর প্রতিটি বিন্দু যদি এর কেন্দ্রের চারিদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলে, তখন তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। আমরা একটি ভিডিও দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভিডিওটি, যে পাখাটি ঘুরছে, তাহলে হাতলগুলো ঘুরছে, তার মানে কি? যে এই যে দণ্ডটা আছে, অক্ষটা আছে, এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এই অংশের বিন্দু আর এই অংশের বিন্দুগুলি ব্যাসার্ধ কিন্তু একই নয়, এবং তারা কিন্তু একই পথে ঘুরছে না, ভিন্ন ভিন্ন পথে ঘুরছে। তাই এই যে গতিটা, সেই গতিটা হচ্ছে কি? ঘূর্ণন গতি। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো ঘূর্ণন গতি
এবং চলন গতি মিলে আরেকটা গতি আছে, সেটার নাম হচ্ছে ঘূর্ণন চলন গতি, যাকে জটিল গতিও বলা হয়। যেহেতু দুইটা গতির সংমিশ্রণ, সেহেতু এটাকে জটিল গতি বলা হয়। এই গতিতে ঘূর্ণন গতিও আছে এবং চলন গতিও আছে। যেমন সাইকেলের চাকা বা যে কোনো গাড়ির চাকা তোমরা যদি দেখো, দেখবে যে এটা ঘুরছে, আবার সামনের দিকে যাচ্ছে, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে। তাহলে সরলরেখা বরাবর যাচ্ছে, তাহলে কী হচ্ছে, এখানে তার অবস্থার পরিবর্তন সরলরৈখিকভাবে হচ্ছে, তাহলে এটা তার চলন গতি। আবার যেহেতু ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে তার ঘূর্ণন গতি। সুতরাং এখানে এটা হচ্ছে ঘূর্ণন চলন গতি, অর্থাৎ যে গতির ঘূর্ণনও আছে আবার চলনও আছে তাকে বলা হয় ঘূর্ণন চলন গতি। যেমন গড়িয়ে যাওয়া বলের গতি, আমরা যে একটা বলকে কী করি, বলটা কী করবে, গড়িয়ে গড়িয়ে যায়, ঘুরে ঘুরে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ড্রিল মেশিন দিয়ে যখন দেয়াল ফুটা করা হয়, তখন কি দেখেছো কখনো, যে যখন ফুটা করা হয় ড্রিল মেশিনের স্ক্রুটা কিন্তু ঘুরে 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 আবার দেয়ালের ভিতরেও প্রবেশ করে। তাহলে এটা ঘুরতে থাকে এবং দেয়ালের ভিতরেও যায়। তাহলে এখানে ঘূর্ণন গতি এবং চলন গতি দুইটাই আছে, তাই এটা হচ্ছে ঘূর্ণন চলন গতি। তোমরা একটা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে দেখো সাইকেলের চাকাটা ঘুরছে, ঠিক আছে, এবং এই সরলরেখা বরাবর কিন্তু যাচ্ছে। তাহলে এখানে ঘূর্ণন গতি আর সরলরেখা বরাবর যাওয়ার জন্য চলন গতি, তাই এটা হচ্ছে কি ঘূর্ণন চলন গতি। আচ্ছা, এরপর দেখো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, আমাদের সবার পাশে ঘড়ি আছে, তোমরা দেখেছো যে ঘড়ি কাঁটাটা কি, ঘড়ির প্রত্যেকটি বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। আমাদের ঘড়ি কাঁটা 12 লেখা আছে, তারপর 3 লেখা আছে, 6, 9, 12, এভাবে প্রত্যেকটি বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর ঘড়ি কাঁটা একই দিক থেকে বারবার অতিক্রম করে। এবং এই যে গতিটা বারবার মানে কি পর্যায়ক্রমে যেহেতু অতিক্রম করে, তাই এটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। বুঝতে পেরেছ? তাহলে কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে, তাহলে সে গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ি কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এগুলি সবই কিন্তু একটা নির্দিষ্ট দিকে বারবার ঘুরে, এই জন্য এটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। দেখো আমাদের আণবিক গতির একটা ভিডিও, যে দেখো সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবীটা ঘুরছে এবং 365 দিনে এই পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করে এবং একই দিকে বারবার একই দিক থেকে অতিক্রম করে। তাই এই পৃথিবীর ঘূর্ণন গতিটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এরপরে আমরা যাব যে গতি, সেটা হচ্ছে পর্যায় গতির মতোই সামান্য একটু চেঞ্জ, যার নাম হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। তোমরা যখন গিটার বাজাও, গিটারের তারে যখন আমরা বাজানোর সময় কি আমরা দেখি তারটা একবার এদিকে আসে একবার ওইদিকে যায়, তাহলে কি হয়েছে, তার অবস্থান থেকে একটু সামনের দিকে যায় আবার একটু পিছনের দিকে আসে। তাহলে এই যে গতিটা, এটা নাম হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। তোমরা যখন দোল খাও, দোলনায় চড়েছো কখনো, যে দোলনা যখন আমরা চড়ি কি হয়, আমরা দোলনায় চড়ে একবার সামনের দিকে যাই একবার পিছনের দিকে আসি, এই গতিটাও হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানে অগ্রপশ্চাৎ চলে বা গতিশীল। অগ্রপশ্চাৎ মানে কি, সামনের দিকে আবার পিছনের দিকে আসা যাওয়া করে, এই গতিটা হচ্ছে দোলন বা স্পন্দন গতি। আমাদের বাসায় যে দেয়ালগড়ি আছে, অনেক দেয়ালগড়ির নিচে দেখবে একটা পেন্ডুলামের মতো থাকে, এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর দেখবে টুং টুং শব্দ করে এবং ডানে বায়ে দোল দেয়, একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, এটাও কিন্তু দোলন গতি বা স্পন্দন গতি। এর সম্পর্কিত আমরা একটা ভিডিও দেখি। দেখো এই যে মহিলাটা দুলছে সামনে পিছনে এবং দোলনাটাও দুলছে সামনে পিছনে। তাহলে দেখো দোলনাটা দুলছে সামনে, চেয়ারটা দুলছে সামনে পিছনে এবং দোলনাটাও দুলছে সামনে পিছনে, তাহলে এটা হচ্ছে দোলন গতি। ঠিক আছে, তারপরে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে দূরত্ব। তখন আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি যে আমার বাসা থেকে স্কুলের দূরত্ব এত কিলোমিটার। তার মানে কি, আমার বাসা থেকে স্কুলের দূরত্ব বলতে কি বোঝায়, যে আমার বাসা এবং স্কুলের মধ্যবর্তী যে দৈর্ঘ্য পরিমাপটা, যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে
দূরত্ব। অর্থাৎ আমার বাসা থেকে আমি স্কুলের দিকে রওনা হলাম, বাসা থেকে আমার স্কুলে আমার অবস্থানের পরিবর্তন হলো, এই অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে কি দূরত্ব। ঠিক আছে, তাহলে দূরত্ব পরিমাপ করতে হলে আমাদের কি পরিমাপ করতে হবে? দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো দৈর্ঘ্যের একক কি পড়েছো? মিটার। তাহলে দূরত্বের একক কী হবে? দূরত্বের একক হবে মিটার। যেহেতু দৈর্ঘ্য পরিমাপ করেই দূরত্ব পরিমাপ করতে হয়, তাই দৈর্ঘ্যের পরিমাপই হবে দূরত্বের পরিমাপ, এবং এর একক হচ্ছে কি মিটার। ঠিক আছে, তারপর দেখো সরণ। দূরত্ব এবং সরণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য যে দূরত্ব যে কোনো দিকেই হতে পারে, যে কোনো পথেই যেতে পারে, কিন্তু সরণ হতে হলে একটা নির্দিষ্ট দিক উল্লেখ থাকতে হবে, যে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, এভাবে একটা নির্দিষ্ট দিক উল্লেখ করতে হবে। সেই নির্দিষ্ট দিক উল্লেখ করলে আমরা পেয়ে যাব সরণ। এক কথায় যদি আমরা বলি তাহলে সেটা হবে নির্দিষ্ট দিকের দূরত্বই হচ্ছে সরণ। আর আমরা যদি সংজ্ঞার আকারে বলি তাহলে কোনো বস্তুর প্রাথমিক অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আমরা যখন সরণ পরিমাপ করব তখন অবশ্যই আমাদের সরল রৈখিক দূরত্বটা হতে হবে। আর দূরত্ব যখন পরিমাপ করব তখন আমাদের সরলরেখা হতেও পারে, সরলরেখা বরাবর নাও হতে পারে। আমরা নিচে একটা চিত্রকে দেখলেই বুঝতে পারবো। যেহেতু চিত্র আমরা লক্ষ্য করি, দেখো এই যে চিত্র, এ থেকে বি বিন্দু, তাহলে একটা বস্তু এ থেকে এই পথে এখানে বি বিন্দুতে আসলো, তাহলে এ থেকে যে এই পথে বি বিন্দুতে আসলো সে মোট অতিক্রম করেছে কি এই পথটা অতিক্রম করেছে, তাহলে এই পথটাই হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে যেহেতু এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে এটা হচ্ছে আদি অবস্থান, বিটা হচ্ছে শেষ অবস্থান, এই সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ, এবং সরণের একক হচ্ছে কি মিটার। ক্লিয়ার? তারপর দেখো আমরা দূরত্ব এবং সরণের একটা তোমরা গাণিতিক সমস্যা যদি দেখি, যে ত্রিদা সামনের দিকে 8 কিলোমিটার হাঁটলেন, এরপর বাঁক নিয়ে পিছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন, তার সরণ ও দূরত্ব কত? তাহলে দেখো আমরা কি বলেছি, তার দূরত্ব নির্ণয় করব এবং সরণ নির্ণয় করব। মোট দূরত্ব দেখো আমি একটু এখানে বোর্ডের চিত্রকে দেখাচ্ছি, যে এখান থেকে 8 কিলোমিটার, এখানে হচ্ছে 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই আবার এদিক থেকে 5 কিলোমিটার এখানে আসলো, 5 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব কত? তাহলে সে এখান থেকে এই পর্যন্ত মোট অতিক্রম করেছে, তার মানে কি 8 এবং 5 দুটো কী হবে বলো তো? যোগ। হ্যাঁ, যোগ। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে 8 কিলোমিটার যোগ 5 কিলোমিটার সমান হচ্ছে কি 13 কিলোমিটার। ঠিক আছে, এইবার যদি সরণ দেখি, দেখো সরণের সঙ্গে আমাদের মনে আছে বলেছে আদি এবং শেষ অবস্থানের ব্যবধান, তাহলে আদি অবস্থান হচ্ছে এটা, শেষ অবস্থান এটা, তাহলে এই ব্যবধানটা কতটুকুন হবে? এই 8 থেকে 5 মাইনাস করতে হবে, তাহলে 8 - 5 সমান 3, তাহলে তার সরণ হচ্ছে 3 কিলোমিটার। ক্লিয়ার? শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে দূরত্ব এবং সরণ পর্যন্ত পড়লাম। দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব দ্রুতি, সরণকে যদি সময় দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব বেগ। এভাবে তোমরা বেগ এবং দ্রুতির সংজ্ঞাটা পড়ে নিবে, এবং বেগের পরিবর্তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা আজকের এই যা পড়লাম সেই বিষয়গুলো তোমরা বাসায় বসে পড়বে, এবং ছুটির শেষে কিছু কাজ করে নিয়ে আসতে হবে। সেই কাজটা দেখো তোমরা লিখে নিয়ে আসবে, হচ্ছে বাসা থেকে যে কাজটি করে নিয়ে আসবে সে কাজটি হচ্ছে দ্রুতি বেগের পার্থক্যটা লিখে নিয়ে আসবে। আঁকাপাকা রাস্তায় যদি কোনো বস্তু চলে তাহলে তার গতিটা কোন ধরনের সেটা লিখে নিয়ে আসবে। দূরত্ব সরণের পার্থক্য অবশ্যই লিখতে পারবে, এটা লিখে নিয়ে আসবে। আর এখানে একটা গাণিতিক সমস্যা আছে, সোমা ও আনিকা তাদের বাসা থেকে স্কুলে যেতে 20 মিনিট ও আধা ঘন্টা সময় লাগে। তাদের বাসা থেকে স্কুলের দূরত্ব যথাক্রমে 100 মিটার ও 140 মিটার, কার দ্রুতি বেশি নির্ণয় করবে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে তোমরা দ্রুতিটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ, সবাই ভালো থাকবে। ঠিক আছে।
Hello dear students, how are you? I hope you all are well. Okay. Today I am going to take a very important class on higher mathematics of class 10. This is very much related to our practical life. So, I would like to call you to pay full attention in my class and get ready with your pen and paper so that you can write with me thoroughly. Okay. So, let us start. Students, learning outcomes of this lesson. At the end of this lesson, you will be able to acquire knowledge about surface and plane, identify different types of solids, find the area of surface and volume of different solids, solve the problems using the knowledge of solid geometry, apply the knowledge of solid geometry in practical areas. Okay? Now, let us know what is solid geometry. Okay? The branch of mathematics which concerned with the properties of solids and surfaces, lines and points is called solid geometry. Sometimes it is called geometry of space or geometry of 3 dimensions. Now, what is surface? The outside part or uppermost layer of something is called surface. Here there are some solids and every solid has the outermost layer, and this outermost layer is called surface. Okay? Students, here you are observing two types of surface, rough surface and smooth surface. Okay? Now, what is plane? This is an important things to know better of this chapter. So, what is plane? Plane. A plane is a flat surface that has no thickness. You can name a plane by either a single capital letter or by at least 3 of its non-collinear point. Okay, that is your 3 points must be not in a line. Okay, here you are seeing some different types of plane: horizontal plane, vertical plane, and horizontal and vertical both. Okay, now what is solids? The body enclosed by 4 plane or curved surface and occupying some space is called solid. Okay? At least 4 planes are required to enclose some space. Students, you should keep in your mind that there are 4 planes, at least 4 planes is required to make a solid. Okay? These planes are the surface of the solid and the line in which 2 such planes intersect is an edge of the solid. Okay? Now, here are the example of some solids you are seeing. Okay? Students, rectangular parallelepiped or rectangular solid. And what is rectangular parallelepiped or rectangular solid? The solid enclosed by 3 pairs of parallel planes, that is 6 planes, is called rectangular parallelepiped or rectangular solid, or simply called cuboid. Okay? And this is an example of rectangular parallelepiped or cuboid. Okay? A cuboid has 6 surfaces, that is for example, of a brick there are 6 surfaces and 12 edges. Okay? Now, if the length, breadth and height of a cuboid, that is rectangular solids, are A, B and C, you are seeing in the figure, then volume of the cubes is ABC, that is product of the 3 dimension of the solids, and area of the base equals to A into B, that is length into breadth, and area of the whole surface, you know there are 6 surfaces of the solids and
the sum of the 6 surface is 2 into AB plus BC plus CA square units. Okay? And the length of a diagonal, that is the yellow marked line, length of yellow marked line is square root of A square plus B square plus C square units. Okay? Now, for a cube, you know, if all dimensions, that is 3 dimensions of a rectangular solids are equal, then it is called cube. That is A equals to B equals to C. Then volume of cube is A cube, cubic meters. Area of each surface is, because area of each surface is square, so A square, and area of whole surface is 6A square. Length of a diagonal of a cube is root 3 into A, and length of a diagonal of any surface equal to square root of A units. Okay? Now, what is prism? This is the solid. Okay? A prism is a polyhedron. So, students, what is polyhedron? In geometry, a polyhedron is simply a 3-dimensional solid which consists of a collection of polygons. Okay? So, a prism is a polyhedron bounded by 2 parallel polygonal faces and the other faces also being parallelograms. The parallel faces are known as base and the other faces are known as lateral faces. If all the lateral faces are rectangular, it is called right prism, otherwise they are called oblique prism. Okay? The prism is named by the shape of its base. For example, triangular prism, quadrilateral prism, pentagonal prism. If the base are regular polygon, the prism is called regular prism. If the base is not regular polygon, the prism is known as the irregular prism. So, by definition, all rectangular solids and cubes are prism. Okay? Prism of different types. Here are different types of triangular prism, rectangular prism or quadrilateral prism and pentagonal prism. Okay? And this is the prism. Okay? Now, see some formulas regarding prism. There are the total area of the total surface area of a prism is 2 into area of the base plus perimeter into height. 2 into area of the base, plus perimeter, that is sum of these 5 sides into height. Okay? And volume is equal to area of the base and into height. Okay? Now, what is pyramid? Okay? These are the pyramids. A solid figure with a polygonal base, that is triangle or quadrilateral or pentagonal or hexagon, etc. A solid figure with a polygonal base and triangular faces that meet at a common point, they will meet at a common point called pyramid. If the base is regular polygon and the lateral surface are congruent triangles, the pyramid is called regular pyramid. Usually a solid with a square base and 4 congruent triangles meeting at a point is considered as a pyramid. Okay? Now, regular tetrahedron. What is regular tetrahedron? This is also a pyramid. A solid enclosed by 4 equilateral triangles is known as regular tetrahedron. It is also a pyramid. Which is also a pyramid. This pyramid has 6 edges and 4 vertices. Okay? These are the tetrahedron, regular tetrahedron. Okay? Now, area of the whole surface of a pyramid is area of the base into half into perimeter of the base into slant height, okay? And volume of the pyramid is 1/3 into area of the base into height. Now, right circular cone. Okay, this is a figure of right circular cone. It is height and this is radius of the bases and this is slant height L. The area of the curved surface is pi r L square unit, and area of the whole surface, that is area of the curved surface plus area of the base equals to pi r into L plus r square units, and volume equals to 1/3 into area of the base into height, that is 1/3 into pi r square h. Sphere, okay, this is the figure of sphere, okay, and here the radius of this sphere is r, and area of the
surface of the sphere is 4 pi r square units, that is 4 times of the area of the circle whose radius is r, and volume of the sphere is 4 by 3 into pi r square cubic units, and the radius of the circle formed by the section of a plane at a distance h from the center equals to square root of h square minus r square minus h square units. That is, if you cut this sphere at a fixed distance from center, for example h distance, then it will form a circle and the radius of that circle is that. Okay. Now cylinder, okay, you know what is cylinder. Okay, this is a cylinder, this is height, this is radius. If radius of a cylinder is r units and height is h units, then area of the base of the cylinder is base. Area of the base, it is a circle, so area is pi r square unit, and area of the curved surface 2 pi r h square units, and area of the whole surface, that is area of curved surface and plus area of two bases equals to 2 pi r into h plus r square units, and volume of the cylinder is pi r square h. Some problems, okay, regarding this chapter, and I have chosen these problems from your textbook of chapter 13. Okay, so first problem 16 from your textbook. The outer diameter of a hollow sphere is 13 cm and the thickness of the iron is 2 cm. A solid sphere is formed with the iron used in the hollow sphere. What will be its diameter? That is, it means solid sphere. We have to find the diameter of solid sphere. Okay. Here is a sphere. Okay. And the radius, and the outer radius is r and inner radius is smaller. Outer radius is, okay. Outer diameter of the hollow sphere is given 13 cm. Outer diameter. So outer radius will be 6, r equals to 6.5, that is capital R equals to 6.5 cm. As the thickness is 2 cm. So how we will get the inner radius of this sphere? Okay, if we subtract 2 from 6.5, then it will be the inner radius. Okay, that is small r equals to 4.5 cm. So volume of the hollow sphere, since radius is r, so volume 4 by 3 pi r cube, and volume of the void of the hollow sphere, that is volume of the inner space of the sphere, is 4 by 3 pi r cube, isn't it? So volume of the iron of the hollow sphere. How we will get the volume of the iron? Because the sphere is made of iron. Now if you subtract this volume from this volume, you will get the volume of the iron. That is, okay, 4 by 3 pi into 6 into 5 cube minus 4 into 5 cubic centimeter. Just we take 4 pi by 3 as a common. Okay. Now our findings is diameter of the solid sphere. So let us assume radius of the solid sphere be x cm. So what will be the volume of the solid sphere? Yes, 4 by 3 pi x cube cm cube. Okay. So what will be our equations? Okay. The solid sphere has been formed by the iron of hollow sphere. So volume of solid sphere is equal to volume of iron of the hollow sphere. Okay. Now if we apply cancellation law in this equation, that is, we can omit 4 by 3 from both sides and we will get x cube equals to this. And after calculation, this is a very simple calculation, we will get x equal to 5.68 approx using the calculator. Okay. So what is x? Radius of the solid sphere is x. That is, what will be the diameter? 2 times of radius, that is diameter of the solid sphere equals to 11.36 cm approx. Okay. Now another problem. Problem 17 of your books. A solid sphere of radius 4 cm is melted and formed into a uniform hollow sphere of outer radius is 5 cm. Find the thickness of the second sphere. Okay. Solid sphere.
So, solution, radius of the solid sphere is r equal to 4 cm. So, what will be the volume? So, volume of the solid sphere is 4 by 3 pi r cube. Okay. Now, outer radius of the hollow sphere, is 5 cm. So, volume is 4 by 3, okay, 5 cm, and our findings is find the thickness of the second sphere. We have to find the thickness of the second sphere. So, let us assume the thickness of the hollow sphere is x cm. So, inner radius, what will be the inner radius? If we subtract x from 5, then we will get the inner radius, okay, 5 minus x cm. So, volume of the hollow sphere is 4 by 3 pi 5 cube, that is radius is 5 as a cm cube, and volume of the inner space of the hollow sphere will be 4 by 3 pi into 5 minus x whole cube, that is, in this case our radius is 5 minus x. Okay. So, what will be our equation? According to the question, students observe the solid sphere. This is the volume of solid sphere, and this is the volume of hollow sphere, outer volume and inner volume. Okay. Now, if we subtract this inner volume from this outer volume, we will get the volume of total amount of the hollow sphere, isn't it? And that volume will be equal to the solid sphere. So, our equation is like this. Now, if we apply cancellation law here, we can omit 4 by 3 into pi from both sides, and we have 5 cube minus 5 minus x whole cube equals to 4 cube, or 5 cube, just we have applied transposition law here, that is, after calculation you will get 61 equals to 5 minus x whole cube. This is a very simple calculation, and taking cube root from both sides, we will get 5 minus x equal to 3.936 approx, that is, x equal to 1.064. Okay. So, what is x? Our x was thickness of the hollow sphere, that is, thickness of the hollow sphere is 1.06 cm approx. Okay, students. Now, take another problems, and this problems is 18 from your books. Okay. The radius of the solid sphere of iron is 6 cm. With the iron contained in it, how many solid cylinder of length 8 cm and diameter of the base 6 cm can be formed? Okay. Solution, radius of the solid sphere is r equal to 6 cm. So, volume 4 by 3 pi r cube. Okay. Now, height of the solid cylinder is given h equal to 8 cm, and diameter of the solid cylinder is r 6 cm. So, radius will be 3 cm. Therefore, volume of the solid cylinder is pi r square h, and after putting the value you will get 72 pi cm cube. Now, let number of solid cylinder can be formed be n, that is, we can form n number of cylinder. Okay. So, what will be our equation? Okay. So, n into volume of cylinder equals to volume of solid. Okay. After calculation we will get, this is a very simple calculation, we will get n equals to 4. So, required number of solid sphere is 4. So, homework is very important to be a good at mathematics. Your homework is example 1 to 7 and 7 to 9 and 11 to 14 of this exercise. This is same rules of our problems. So, this is the all. Thank you for enjoying the class. Stay happy. Okay. Bye bye. প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 12 এর দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনায় যাচ্ছি। তোমরা যারা টিভি সেটের সামনে আছো, খাতা কলম বই নিয়ে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আশা করি আমাদের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস নোট করে নিতে পারো। তো আজকে আমরা
ফার্স্টে সরল সমীকরণ জিনিসটা কি একটু জানতে চাই। সরল সহজ সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট দুটি সমীকরণ জোটকে একত্রে বোঝায় যেখানে চলক দুটির বৈশিষ্ট্য একই হয়। তাহলে আমরা কি পেলাম যে সরল সমীকরণ বলতে আমরা দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণ জোটকে বোঝায় এবং চলক দুটির বৈশিষ্ট্য একই হয়। তোমরা অষ্টম শ্রেণীতে এই সরল সহজ সমীকরণের সমাধান করেছিলে তিনটা পদ্ধতিতে করেছিলে, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করেছিলে। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করার সময় নিশ্চয়ই দেখেছিলে যে সমীকরণ দুটি যদি পরস্পরকে ছেদ করে, লেখচিত্র যদি রেখা যদি পরস্পরকে যে ছেদ করে তাহলে তাদের সমাধান থাকে, আর ছেদ না করলে তাহলে কিন্তু সমাধান পাওয়া যাচ্ছে না। এখন আমরা প্রথমে একটা সমীকরণ জোট নিলাম। এই সমীকরণ জোটটি হচ্ছে 2x + y = 12, x - y = 3 একটা সমীকরণ জোট নিলাম। এই সমীকরণ জোট থেকে 1 নং হতে আমরা কি পাই? 1 নং হতে আমরা পাই y = 12 - 2x, অর্থাৎ y = 12 পক্ষান্তর করলে -2x। এখান থেকে আমরা x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করে একটা ছক তৈরি করতে চাই। এই ছকের মধ্যে তাহলে ফার্স্টে x এর মান নিব, x এর মানের সাথে সংশ্লিষ্ট y এর মানটা আমরা পাবো। x এর মান যদি আমরা ফার্স্টে 6 নেই তাহলে কি হবে? এখানে 6 এর সাথে 2 গুণ করলে হবে 12, 12 থেকে 12 মাইনাস করলে আমরা y এর মান পাবো তাহলে 0। এভাবে আমরা ইচ্ছামতো আরও কিছু মান নিয়ে স্থানাঙ্কে লেখচিত্রে বসানোর জন্য কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। 4 নিলে কি আসবে? 4 এর সাথে 2 গুণ করলে হবে 8, 12 থেকে 8 গেলে হবে 4। আবার ইচ্ছামতো আমরা একটা মান নিলাম, x এর মান 3 নিলে কি আসবে? 3 × 2 = 6, 12 থেকে 6 গেলে হবে 6। তো আমরা তিনটা বিন্দু স্থানাঙ্ক নিলাম। এবার একইভাবে আমরা 2 নং সমীকরণ হতে কি পাই? 2 নং সমীকরণ থেকে যদি আমরা y-কে পক্ষান্তর করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো x - 3। এখান থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য y-এরও কয়েকটি মান বের করব। তাহলে x এর মান যদি আমরা -2 নেই তাহলে -2 - 3 হয়ে গেল -5 y এর মান। এবার যদি আমরা x এর মান আবার যদি 0 নেই, 0 নিলে 0 - 3 আসবে -3। যদি আমরা এবার x এর মান যদি 3 নেই, 3 - 3 হলো 0। এই মানগুলিকে আমরা এবার দেখতে চাই যে লেখচিত্রে স্থাপন করলে আসলে আমরা কি পাচ্ছি, তারা কি একসাথে ছেদ করবে নাকি ছেদ করবে না। যদি ছেদ করে তাহলে সমাধান থাকবে, যদি ছেদ না করে তাহলে কিন্তু তাদের সমাধান নেই। তাহলে আমরা একটু গ্রাফে যাই, যে আমরা ফার্স্টে একটা গ্রাফ পেজ নিলাম, x ও x' x অক্ষ, y ও y' y অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দুগামী। প্রথম যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো আমি গ্রাফে পর্যায়ক্রমে বসাই দিলাম। বসানোর পরে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, ফলে আমরা 2x + y = 12 ইকুয়েশন লেখচিত্র পেলাম। এবার দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি যদি আমরা ছক্কা কাগজে স্থাপন করি তাহলে আমরা আবার পর্যায়ক্রমে যোগ করলে পেয়ে গেলাম x - y = 3 সমীকরণ লেখো। তাহলে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো দেখি, দুটি সমীকরণ পরস্পরকে কিন্তু ছেদ করেছে। তার মানে তারা যেহেতু একটা বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আমরা বলতে পারি তাদের কিন্তু সমাধান রয়েছে। কয়টি সমাধান রয়েছে? একটি সমাধান রয়েছে, কারণ তারা একটা বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা লেখো থেকে দেখতে চাই যে এই বিন্দুটা আসলে কোন জায়গায় অবস্থান করছে। x দিকে আমরা মান পাচ্ছি 5 এবং y দিকে মান পাচ্ছি আমরা 2। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কিন্তু আমরা তাহলে কি বলতে পারি? 5,2। বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 5,2। এখন আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক 5,2 পাওয়ার সাথে সাথে আমরা এখান থেকে আর কিছু জিনিস একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো দেখে নাও যে সমীকরণটা 2x + y = 12, x - y = 3, এই দুইটা সমীকরণে তাহলে আমরা একটু আরও একটু দেখে নিই যে যেহেতু সমাধান পাওয়া গেছে, অবশ্যই সমীকরণ এই ক্ষেত্রে সমীকরণ জোট হচ্ছে সামঞ্জস্য অর্থাৎ সঙ্গতিপূর্ণ। এবং আরেকটা ব্যাপার লক্ষ্য করো, এই একটা সমীকরণের 2 দিয়ে যদি আমি এই ইকুয়েশনটাকে গুণ করে 2x পেলেও ওয়াইটা কিন্তু মিলবে না, তার মানে এরা পরস্পর অনির্ভরশীল। যদি মিলে যেত তাহলে কিন্তু আমরা বলতাম নির্ভরশীল। তাহলে এখান থেকে আমরা যদি সংক্ষেপে বলতে চাই যে কৌশলটা কী, তাহলে কৌশলটা হচ্ছে এক্সের যে সহগটা, এখানে এক্সের সহগ আর এখানে এক্সের সহগ, এখানে এক্সের সহগ 2, এখানে এক্সের সহগ 1, তাহলে এক্সের সহগদ্বয়ের অনুপাত কী পাচ্ছি আমরা? 2/1। একইভাবে আমরা ওয়াইয়ের দিকে যদি যাই তাহলে কী পাবো? ওয়াইয়ের দিকে গেলে পাচ্ছি আমরা ওয়াইয়ের সহগকে যদি আমরা b1/b2 বলি তাহলে এখানে হয় 1, এখানে হয় -1, তাহলে আমরা অনুপাতটা পেয়েছি 1/-1। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করো যে সহগ দুটি কিন্তু এক্সের সহগদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত কিন্তু পরস্পর সমান নয়। তাহলে সমান নয় হলে তোমরা তাহলে কি কৌশল শিখলা যে অঙ্কটা সমাধান না করে আমরা কি বলতে পারি? যদি দেখি যে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারি যে তাদের একটি মাত্র সমাধান রয়েছে, সমীকরণ জোট সামঞ্জস্য এবং তারা পরস্পর অনির্ভরশীল। আবার রিপিট করছি, যদি
এক্সের সহগদ্বয়ের অনুপাত এবং ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে কী সিদ্ধান্ত উপনীত হতে পারবে তুমি, যে তাদের একটি মাত্র সমাধান রয়েছে এবং তারা সামঞ্জস্যপূর্ণ এবং তারা পরস্পর কিন্তু অনির্ভরশীল। এবার আমরা আরেকটা সমীকরণ জোট নিয়ে একটু আলোচনায় যাই। 2x প্লাস ওয়াই সমান 12, 4x প্লাস 2y সমান 5। এই সমীকরণ জোটটির থেকেও একই পদ্ধতিতে আমরা এক নং থেকে কি পাই, এক নং থেকে ওয়াইকে যদি আলাদা করি 12 মাইনাস 2x পেলাম। এখান থেকে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে নিচের ছকটা আমরা তৈরি করব। তৈরি করতে গিয়ে তাহলে কী পাচ্ছি, এক্সের মান যদি আমি 6 নেই তাহলে এখানে 12 থেকে 12 গেলে কিন্তু ওয়াইয়ের মান চলে আসে কিন্তু অলরেডি 0। এরপর যদি আমরা আবার এক্সের মান যদি 4 নেই তাহলে 8, 12 থেকে 8 গেলে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি 4। আবার যদি আরেকটা মান যদি আমরা এক্সের মান 3 নেই, 6 থেকে 12 থেকে 6 মাইনাস করলে আমরা পাবো 6। একই পদ্ধতিতে বা একই প্রক্রিয়ায় আমরা এবার 2 নং হতে যদি নেই, ওয়াইকে যদি আলাদা করি তাহলে ওয়াইকে আলাদা করে 5 মাইনাস 4x/2 পেলাম। এখান থেকে যদি আমি এক্সের বিভিন্ন মান নিয়ে যদি ওয়াইয়ের মান বের করি তাহলে আমরা কি পাবো, এক্সের মান যদি আমরা 2 নেই তাহলে 2 নিলে 8, 5 থেকে 8 মাইনাস করলে আমরা পাবো -3/2 অর্থাৎ -1.5। এবার যদি আমরা এক্সের মান 0 নেই তাহলে কি পাবো, 4 0 গুণ করলে 0 হলো, 5/2 অর্থাৎ 2.5। এবার যদি আমরা একটা মান -1 নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম প্লাস 9/2 4.5। এবার আমরা গ্রাফে চলে যেতে চাই, যে গ্রাফে আসলে বিন্দুগুলি স্থাপন করলে তাহলে আমরা দেখতে চাই যে কী অবস্থা হচ্ছে। দেখো তাহলে প্রথম সমীকরণের বিন্দু তিনটি আমরা পর্যায়ক্রমে বসিয়ে যোগ করে প্রথম সমীকরণের লেখচিত্র আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো আমরা বসালাম, দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো বসিয়ে যোগ করে আমরা দ্বিতীয় সমীকরণটা পেলাম। তাহলে এখন দেখো তো এখানে কী পার্থক্য কী দেখা যাচ্ছে, যে দুটি সমীকরণ কিন্তু পরস্পরকে ছেদ করে নাই। যেহেতু ছেদ করে নাই তার মানে তাদের কিন্তু কোনো সমাধান নেই। আচ্ছা, সমাধান নেই, সমাধান যদি না থাকে তাহলে আমরা বলতে পারি এইরূপ জোটকে বলা হয় তখন কিন্তু অসামঞ্জস্য। আর অসামঞ্জস্য হচ্ছে, এবং আরেকটা ব্যাপার লক্ষ্য করো, এখানে যেমন 4x এখানে আছে 2x, যদি আমি এখানে 2 দিয়ে গুণ করি 4x 2y হলো, কিন্তু এখানে 24 হয়ে যায় কিন্তু 5, তার মানে পুরোটা মিলে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সমীকরণ দুটি অনির্ভরশীল। তাহলে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম, যে যদি সমাধান না থাকে তাহলে অসামঞ্জস্য হয় এবং অনির্ভরশীল হয়। এটাকে যদি আমরা এক্সের সহগদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত যদি আমরা আনি তাহলে কি হচ্ছে, এক্সের সহগ 2/4 হাফ, ওয়াইয়ের 1/2 হাফ, ধ্রুবপদ 12/5। তাহলে এক্সের সহগদ্বয় আর ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত মিলল, ধ্রুবপদদ্বয়ের সাথে কিন্তু তারা মিলে নেই। যদি না মিলে তাহলে বলো তো দেখি আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম আগে, যে তাদের কোনো সমাধান নেই, তারা অসামঞ্জস্য এবং তারা পরস্পর অনির্ভরশীল। সুতরাং আমরা যখন এই জিনিসটা যখন আমরা এই শর্তটা যখন আমরা পেয়ে যাব, এক্সের সহগদ্বয়ের অনুপাত ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান হবে কিন্তু ধ্রুবপদদ্বয় যখন সমান হবে না, এই ধরনের শর্ত পেলে তখন আমরা বলে দিব তাদের কোনো সমাধান নেই, সমীকরণ জোটের কোনো সমাধান নেই, অসামঞ্জস্যপূর্ণ সমীকরণ দুটি অসামঞ্জস্য বা অসঙ্গতিপূর্ণ এবং তারা পরস্পর অনির্ভরশীল। এবার আমরা আরেকটা জোটে চলে যাই। 2x মাইনাস ওয়াই সমান 6, 4 মাইনাস 2x সমান 2y সমান 12। এখানে সমীকরণ যেটা আবারও একই প্রক্রিয়ায় 1 নং থেকে আমরা কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। 1 নং থেকে x এর মান যদি আমরা 0 নেই, ওয়াইয়ের মান এটা যদি 0 হয়ে যায় ওয়াইয়ের মান চলে আসে -6। x এর মান যদি আমরা 2 নেই 4, ওয়াইয়ের মান চলে আসে -2। আবার যদি x এর মান আমরা 4 নেই তাহলে সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান চলে আসে 2। একইভাবে 2 নংয়ে যাব আমরা। 2 নং থেকে যদি ওয়াই মানটাকে যদি আমরা আলাদা করি 4x মাইনাস 12 সমান পাবো 2। এখান থেকে x এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে নিচের ছকটা আমরা পূর্ণ করব। x এবং y নিলাম, x এর মান যদি আমরা 1 নেই তাহলে 4, উপরে হয় -8, তাহলে 2 দ্বারা ভাগ করলে পাবো -4। আবার যদি x এর মান যদি 3 নেই, 12 মাইনাস 12 0, 0কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 0। আরেকটা যদি মান নেই 5, যদি নেই 20 থেকে যদি 12 মাইনাস করা হয় পাবো 8, 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 4। এবার আমরা এই প্রাপ্ত বিন্দুগুলো আমরা আবার গ্রাফ পেপারে বসিয়ে দেখি যে তাদের রেজাল্টটা কেমন হয়। এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু নিলাম, নিয়ে আমরা প্রথম সমীকরণের বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলাম, ফলে 2x মাইনাস ওয়াই সমান 6 সমীকরণের লেখচিত্র পেলাম। এবার
দ্বিতীয় বিন্দুটা আবার দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি স্থাপন করলাম, একইভাবে দ্বিতীয় বিন্দুগুলো যোগ করে বর্ধিত করলাম। তাহলে দেখো তো কী রেজাল্ট হচ্ছে, যে প্রথম সমীকরণটা দ্বিতীয় সমীকরণের সাথে কিন্তু পুরোপুরিভাবে মিলে গেল। যদি মিলে যায় তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে সমীকরণ দুটো যখন একটার সাথে একটা মিলে গেল, তার মানে তাদের অসংখ্য সমাধান আমরা দেখতে পাচ্ছি। যেহেতু তারা একাধিক বিন্দুতে ছেদ করে ফেলেছে, তাদের অসংখ্য সমাধান রয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, যে যেহেতু সমাধান রয়েছে, অসংখ্য সমাধান রয়েছে, তাহলে তারা এরূপ সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্য। এবং আরেকটা ব্যাপার খেয়াল করো, যে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি 4x - 2y = 12, অর্থাৎ প্রথম সমীকরণ এই সমীকরণের সাথে পুরোপুরি মিলে যায়। তার মানে যেহেতু মিলে যাচ্ছে, একটা সমীকরণ আরেকটা সমীকরণের সাথে কিন্তু নির্ভরশীল হয়ে গেল। তাহলে আমরা তিনটা সিদ্ধান্ত কি নিতে পারি, যে যদি এখানে তাদের অসংখ্য সমাধান রয়েছে, তারা সামঞ্জস্যপূর্ণ এবং তারা পরস্পর নির্ভরশীল। এখান থেকে যদি আমরা এটাকে সহগদ্বয়ের অনুপাত, এক্সের সহগদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত যদি সমান নেই, তাহলে কি পাই দেখি, যে এক্সের সহগদ্বয়ের অনুপাত হচ্ছে 2/4 হাফ, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত -1/-2, মাইনাস মাইনাস কাটে গিয়ে আমরা হাফ পেলাম। আবার 6/12 এখানেও পেলাম আমরা হাফ। অর্থাৎ এক্সের সহগদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত পরস্পর কিন্তু সমান হয়ে গেল। যেহেতু সমান হয়ে গেল, তাহলে তোমরা যখন সমানটা দেখতে পাবে, তখনই সিদ্ধান্ত নিতে পারবে যে এই তিনটা যদি সমান হয়ে যায়, এক্সের সহগদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত যদি সমান হয়, তাহলে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে যে এখানে সমীকরণ জোটের অসংখ্য সমাধান রয়েছে এবং তারা সামঞ্জস্য এবং তাদের পরস্পর নির্ভরশীল। এবার আমরা যে তিনটা প্রেক্ষাপট পেলাম, এটাকে যদি আমরা সমীকরণ জোটের শর্ত উল্লেখ করে আমরা যদি একটা চার্ট আকারে দেখতে চাই, তাহলে চার্টটা আমরা কি পেলাম একটু দেখে নাও। প্রথমে আমরা সমীকরণ জোটে এক নঙ্গে কী পেয়েছিলাম, সহগের তুলনা করে তারা পরস্পর সমান হয়নি। যদি সমান না হয় তাহলে কি পেয়েছিলাম, তাদের একটি মাত্র সমাধান আছে। আর সমাধান যেহেতু আছে, তারা সামঞ্জস্য, এবং সামঞ্জস্য হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরও পেয়ে গেলাম যে তারা পরস্পর কিন্তু অনির্ভরশীল ছিল। তৃতীয় সমীকরণ জোটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যদি তিনটাই সমান হয়ে যায়, তাহলে কিন্তু তাদের অসংখ্য সমাধান আমরা দেখতে পেয়েছি। এবং সমাধান যেহেতু আছে, তাহলে সামঞ্জস্য এবং তারা পরস্পর কিন্তু নির্ভরশীল ছিল, কারণ একটা ইকুয়েশনকে গুণ করে আরেকটা ইকুয়েশন পুরোপুরি পাওয়া যাচ্ছিল। আর পরবর্তীর ক্ষেত্রে ধ্রুবপদ্বয়ের কিন্তু অনুপাত সমান হয়নি, সেক্ষেত্রে সমাধান নেই এবং অসামঞ্জস্য ছিল, যেহেতু সমাধান নেই এবং পরস্পর কিন্তু অনির্ভরশীল ছিল। এবার চলো আমরা এই চার্টের আলোকে আমরা যদি অঙ্কে যাই, তাহলে তোমরা সহজে উত্তর দিতে পারো কিনা। আমরা প্রথমে একটা সমীকরণ জোট নিলাম। সমীকরণ জোট নিয়ে পাশে আমরা সরল সমীকরণ দুটাকে একসাথে জোড় আকারে পাশে তুলনার মাধ্যমে সহজে বুঝতে পারার জন্য তোমাদের আমরা একটা পাশে সমীকরণ জোট দিলাম। এখান থেকে এক্সের সহগদ্বয়ের অনুপাত কি হয়, 1/2, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত কি হয়, 3/6, হাফ, ধ্রুবক পদ্বয়ে হাফ, অর্থাৎ এই তিনটা কিন্তু পরস্পর সমান হয়ে গেল। তাহলে সমান হলে বলো তো দেখি, চার্ট থেকে কি পেয়েছিলে, সমান হলে কিন্তু তাদের অসংখ্য সমাধান পেয়েছিলে, সামঞ্জস্য পেয়েছিলে এবং তারা পরস্পর কিন্তু নির্ভরশীল ছিল। তাহলে আমরা সমীকরণ যে সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। দ্বিতীয় আরেকটা অঙ্কে যাই আমরা। দ্বিতীয় অঙ্কে দেখো, প্রদত্ত সমীকরণ জোট 2x - 5y = 3, x + 3y = 1। এখানেও আমরা পাশের সমীকরণ জোটটা দেখিয়ে দিয়েছি। এক্সের সহগদ্বয়ের অনুপাত কি হচ্ছে, 2/1, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত -5/3। ধ্রুবপদ্বয়ের যেহেতু এরা সমান হয়নি, ধ্রুবপদ আমাদের প্রয়োজন নেই। এক্সের সহগদ্বয় আর ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত যদি সমান না হয়, তখন কিন্তু ধ্রুবপদ আর যাব না। এরা যদি সমান না হয়, তাহলে আমরা পেয়েছিলাম তাদের একটি মাত্র সমাধান, তারা সামঞ্জস্য ছিল এবং তারা পরস্পর অনির্ভরশীল ছিল। তাহলে সমীকরণ জোটের সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল এবং তাদের কিন্তু একটি মাত্র সমাধান রয়েছে। এবার আরেকটা অঙ্কে আমরা যাচ্ছি, আরেকটা সমীকরণ জোট নিলাম। সমীকরণ জোট নিয়ে 3x - 5y = 7, 6x - 10y = 15। পাশে আমরা সমীকরণ জোটটা দিয়ে দিলাম। এক্সের সাথে যে সহগ a1 a2, ওয়াইয়েরটা b1 b2, ধ্রুব c1 c2। তাহলে আমরা যদি বলি এক্সের সহগদের অনুপাত 3/6, ওয়াইয়ের সহগদের অনুপাত -5/-10, অর্থাৎ এখানেও হাফ হলো। আবার 7/15, তার মানে প্রথম দুটা যদি হাফ, এটাও হাফ, যদি সমান হয়, এটা কিন্তু সমান হচ্ছে না। তাহলে সমান যদি না হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম অসামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল, সমীকরণ জোটের কিন্তু কোনো সমাধান নেই। এবার
আমরা যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলোর মধ্যে যে জিনিসটা পেয়েছি সেটা আমরা একটু সারমর্ম টানতে চাই, যে আসলে তোমরা যে অষ্টম শ্রেণীতে যে সমাধান পেয়েছিলে সব ক্ষেত্রে কিন্তু সমীকরণ জোট বের করতে গিয়ে তোমরা দেখেছিলে একটি মাত্র সমাধান ছিল। তবে এখানে উল্লেখ্য যে সমীকরণ জোট দুটি কিন্তু অবশ্যই তারা সামঞ্জস্য ছিল, তারা পরস্পর অনির্ভরশীল ছিল এবং তাদের একটি মাত্র সমাধান ছিল। কিন্তু আজকে আমরা আমাদের আলোচনায় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে শুধু সমীকরণ জোট হলেই যে একটি সমাধান পাওয়া যায় কিন্তু তা না। সমীকরণ জোট হলে এখানে আমাদের একাধিক সমীকরণ থাকে, একাধিক সমাধানও থাকে, একটি সমাধানও থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে সমাধান নাও থাকে। আর কি জিনিস আমরা এখান এবং আরও জিনিস শিখেছিলে, সেখানে তোমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান বের করার সিস্টেম শিখেছিলে, অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান বের করার সিস্টেম শিখেছিলে এবং তোমরা লেখচিত্রের সাহায্যে সমাধান বের করার সিস্টেম শিখেছিলে। এবার আমরা আরও কী জিনিস এই আলোচনা থেকে পেয়েছি, আরও পেয়েছি হচ্ছে সরল সহজ সমীকরণ বলতে কী বুঝি। দুই চলক বিশিষ্ট, অর্থাৎ দুটি চলকের যদি একঘাত বিশিষ্ট হয় তখন আমরা বলি সরল সমীকরণ। দুটি সরল সমীকরণ যখন একসাথে হয় তখন আমরা বলি সমীকরণ জোট। তাহলে চলো এবার আমরা যে বাড়ির কাজটা নিয়ে একটু আলোচনা করি, যে আমরা বিষয়টা যেটা আলোচনা করলাম সেখানে বাড়ির কাজটা কি হতে পারে। প্রথমে একটা সমীকরণ জোট নিলাম। সমীকরণ জোট নিয়ে ফার্স্ট আমরা বললাম যে সরল সহজ সমীকরণ বলতে কী বুঝি, এটা একটু বললাম। দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণ জোটটি সামঞ্জস্য কিনা এবং পরস্পর নির্ভরশীল কিনা যাচাই করো এবং তাদের